কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলোর জন্ম হয় নিজের পরিচিত পরিবেশ থেকেই। একটি পরিচিত ফ্ল্যাট বাড়ি, একটি বিশ্বাসের সম্পর্ক, আর একটি স্বাভাবিক দিনের ভেতর লুকিয়ে থাকতে পারে এমন এক অন্ধকার সত্য যা জানলে গা শিউরে ওঠে। কল্পনা করুন, আপনার ঠিক নিচের ফ্ল্যাটেই লুকিয়ে রাখা হয়েছে একটি পচা গলা নিথর দেহ, কিংবা আপনার পাশের ঘরের বাথরুমে একটি 14 বছরের কিশোরীর নিথর দেহ। আর খুনি যখন সেই মরদেহের সাথেই সপরিবারে বসবাস করে 21 দিন, তখন ভেঙে যায় বিশ্বাসের সব দেয়াল। শুনতে কোনো হরর সিনেমার গল্প মনে হলেও ঠিক এমনই এক বিভীষিকাময় ঘটনাই ঘটেছে ঢাকার খুব কাছে কেরানীগঞ্জের এক ফ্ল্যাট বাড়িতে। শুরু করছি আমাদের আজকের ভিডিও কেরানীগঞ্জের কসাই। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকা। এখানে সপরিবারে বসবাস করতেন শাহিন আহমেদ, যিনি পেশায় একজন আইনজীবীর সহকারী। শাহিন আহমেদের সাজানো সংসারে ছিল স্ত্রী রোকেয়া রহমান ও আদরের মেয়ে জোবাইদা রহমান ফাতেমা। 14 বছরের ফাতেমা সবেমাত্র 9ম শ্রেণীতে উঠেছে। চোখে হাজারো স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নগুলো আচমকাই মিলিয়ে গেল অন্ধকারে। 25শে ডিসেম্বর 2025 প্রতিদিনের মতোই বিকেলে প্রাইভেট পড়তে শিক্ষিকা মিম আক্তারের বাসায় গিয়েছিলেন ফাতেমা। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ফাতেমা বাসায় না ফেরায় কিছুটা চিন্তিত হয়ে অপেক্ষা করছিলেন মা রোকেয়া রহমান। আর ঠিক সে সময় রোকেয়া রহমানের মোবাইলে একটি ফোন কল আসে, আর তারপরই তড়িঘড়ি করে বেরিয়ে যান রোকেয়া রহমান। সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরে শাহিন আহমেদ লক্ষ্য করেন তার মেয়ে ফাতেমা কিংবা স্ত্রী রোকেয়া কেউই বাসায় নেই। একাধিকবার স্ত্রীর মোবাইলে কল করেও মোবাইল বন্ধ পেয়ে আশেপাশে খোঁজ করেন শাহিন আহমেদ, কিন্তু না। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও কোথাওই খোঁজ নেই তার স্ত্রী ও মেয়ের। একই সাথে মা আর মেয়ে দুজন মানুষই যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। সেদিন রাতেই স্ত্রী এবং মেয়ের নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় জিডি করেন শাহিন আহমেদ। মেয়ে এবং স্ত্রীর সম্ভাব্য গন্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন সেই শিক্ষিকা মিম আক্তারের নাম। কিন্তু পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলেও শিক্ষিকা মিমের বাসায় কোনো তল্লাশি করা হয়নি। জিজ্ঞাসাবাদে মিম আক্তার জানায়, পড়া শেষে প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়ে চলে যায় ফাতেমা। এমনকি মিম আক্তারের বাসার সিসিটিভি ফুটেজেও দেখা যায় ফাতেমাকে বেরিয়ে যেতে। ফলে পুরোপুরিভাবে ক্লুবিহীন এই ঘটনায় তদন্তে নেমে কর্মকর্তারা শুরুতেই নজর দেন রোকেয়া রহমানের সেই বন্ধ থাকা মোবাইল ফোনটিতে। সেটিকেই মূল সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বন্ধ থাকা ফোনটি চালু না হওয়ায় থমকে থাকে তদন্ত। এভাবেই পেরিয়ে যায় 21 দিন, কিন্তু কোথাওই খোঁজ নেই মা রোকেয়া রহমান ও মেয়ে ফাতেমার। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ডায়াবেটিক বাজার এলাকা 5 তলা একটি আবাসিক ভবনের 2য় তলায় বসবাস নিখোঁজ ফাতেমার সেই শিক্ষিকা মিম আক্তারের। মিম আক্তারের পরিবারে রয়েছে নিজের ছোট 2 বোন এবং স্বামী হুমায়ুন কবির। বেশ কিছুদিন থেকেই মিম আক্তারের ফ্ল্যাটটি থেকে একটি অদ্ভুত গন্ধ বের হতে থাকে। কখনো কখনো গন্ধের তীব্রতা এতটাই বেড়ে যায় যে মিম আক্তারের স্বামী হুমায়ুন কবির কয়েকবারই স্ত্রী মিমকে জিজ্ঞেস করেন এই উৎকট গন্ধের ব্যাপারে। মিম খুব শান্ত গলায় জবাব দিতেন, বাইরে হয়তো কোনো কুকুর মরে পড়ে আছে, সেই গন্ধই আসছে। পেশায় রং ব্যবসায়ী হুমায়ুন প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফেরার আগেই ঘরে আগরবাতি কিংবা এয়ার ফ্রেশনার স্প্রে করতেন মিম। কিন্তু তবুও একটি বিকট উৎকট গন্ধ প্রতিনিয়তই যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে। বিশেষ করে 3 রুমের ফ্ল্যাটটির একটি রুমে যাওয়াই যেত না গন্ধের তীব্রতায়। প্রতিবেশীরাও গন্ধটি নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকলেও ঠিক কোন উৎস থেকে গন্ধটি আসছে সেটি নির্ণয় করতে পারেনি কেউই। ফলে একসময় গন্ধ নিজ থেকেই মিলিয়ে যাবে এমনটাই ভেবেছিলেন সবাই, কিন্তু এর আড়ালে রয়ে গেছে এক ভয়ঙ্কর গল্প। 15ই জানুয়ারি 2026 এদিন সন্ধ্যায় বাসায় ফিরে উৎকট গন্ধে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন মিম আক্তারের স্বামী হুমায়ুন কবির। গন্ধটি আর সহ্য করতে না পেরে তিনি নিজেই ঘর সার্চ করতে শুরু করেন,
গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তিনি যান সেই রুমটিতে যেখানে গন্ধের তীব্রতা সবচাইতে বেশি, কিন্তু ঘরের প্রতিটি কোণে খুঁজেও গন্ধের কোনো উৎস খুঁজে পান না তিনি। অবশেষে তার নজর যায় ঘরের বক্স খাটের দিকে। খাটের তোষক সরিয়ে তার নিচে উকি দিতেই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন হুমায়ুন কবির। আর সেই সাথে বেরিয়ে আসে এক বীভৎস সত্য। খাটের নিচে পড়ে আছে 21 দিন আগে নিখোঁজ হওয়া রোকেয়া রহমানের পচা গলা দেহ। হুমায়ুন কবিরের চিৎকার এবং হঠাৎ গন্ধের তীব্রতায় বেরিয়ে আসেন আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা, কিন্তু মীম আক্তারের ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ এবং গন্ধের উৎস থাকলেও তার সদর দরজা বন্ধ করে দেয়া হয়। অনেক ডাকাডাকিতেও যখন ভেতর থেকে দরজা খোলা হয় না, তখন জরুরি সেবা 999-এ ফোন দেন প্রতিবেশীরা। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় কেরানীগঞ্জ থানার পুলিশ, আর সবার সামনেই উন্মুক্ত হয়ে যায় একটি বিকৃত ভয়ঙ্কর খুনের অমীমাংসিত গল্প। রোকেয়া রহমানের মরদেহ তো উদ্ধার হলো, কিন্তু কোথায় হারিয়ে গিয়েছে ফাতিমার মরদেহ সেই সত্য উন্মোচন হতে খুব বেশি সময় লাগেনি। ভবনটির ছাদে একটি পরিত্যক্ত বাথরুমের ফলস ছাদের উপর পাওয়া যায় ফাতেমার গলিত মরদেহ। 21 দিন ধরে এই গন্ধের মাঝেই মীম আক্তার ও তার পরিবার বসবাস করছিল। ঘটনার এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, কেন একজন শিক্ষিকা তার ছাত্রী এবং ছাত্রীর মাকে এভাবে খুন করবেন? ভুক্তভোগীর পরিবারের করা জিডি পরবর্তীতে রূপ নেয় হত্যা মামলায়। এই ঘটনায় পুলিশ ফাতিমার গৃহশিক্ষিকা মীম সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সেখানেই বেরিয়ে আসে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পেছনের গল্প। গৃহশিক্ষিকা মীম এবং ভিকটিম রোকেয়া রহমানের মধ্যে সুসম্পর্ক ছিল দীর্ঘদিনের। একসময় তারা একই ভবনে পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন। মীম আক্তার রোকেয়া রহমানের মেয়ে ফাতিমাকে প্রাইভেট পড়াতেন। 2023 সালের শুরুর দিকে একটি এনজিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নেয় মীম আক্তার, আর এই ঋণের জামিনদার বা গ্র্যান্টার হিসেবে থাকেন রোকেয়া রহমান। কিন্তু পরবর্তীতে কিস্তির টাকা শোধ করতে পারছিলেন না মীম আক্তার, ফলে সেই এনজিও টাকা উদ্ধারে ঋণের জামিনদার রোকেয়া রহমানের উপর চাপ প্রয়োগ করতে থাকে। এই বিষয়টি নিয়ে রোকেয়ার পরিবারেও অশান্তি দেখা যায়। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রোকেয়া পরিবার এবং মীম পরিবারের মাঝে সম্পর্কের চরম অবনতি হয়। একসময় সেই ভবন ছেড়ে পাশের অন্য একটি ভবনে চলে যায় মীম আক্তারের পরিবার। সাল 2025। সামনেই 10ম শ্রেণীর ভর্তি পরীক্ষা ফাতেমার, ফলে মেয়েকে আবারও কিছুদিনের জন্য পূর্বের শিক্ষিকা মীম আক্তারের কাছে পড়তে দেন রোকেয়া রহমান। প্রায় ফাতিমা পড়তে গেলে সাথে যেতেন রোকেয়া রহমান। সেখানে পড়ার ফাঁকে ফাঁকে রোকেয়ার সাথে টাকা আদায়ের বিষয়ে কথা হতো মিমের, এবং কোনো দিন সে আলাপ বাক বিতণ্ডতায় রূপ নিত। মিমের 15 বছর বয়সী ছোট বোন নূরজাহান সাক্ষী হতো এই বাক বিতণ্ডতার, আর এই অপমান সইতে না পেরে 15 বছর বয়সী কিশোরীর মাথায় খেলে যায় খুনের নেশা। প্রতিশোধের আগুন আর পাওনাদারের হাত থেকে বাঁচার এই ভয়ঙ্কর মিশনই কাল হয়ে দাঁড়ায় মা মেয়ের জন্য। 25শে ডিসেম্বর বিকেল 5:15 ফাতেমা যথারীতি মিমের বাসায় পড়তে আসে। এ সময় ড্রয়িং রুমে ফাতেমার সাথে কথা কাটাকাটি হয় সমবয়সী নূরজাহানের। হঠাৎই নূরজাহান ঝাঁপিয়ে পড়ে ফাতেমার উপর, সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে ফাতেমার। কিছুক্ষণের মধ্যেই ফাতেমার দেহ নিস্তেজ হয়ে এলে ঘটনার গুরুত্ব অনুধাবন করেন নূরজাহান এবং তার বড় বোন মীম আক্তার। আর এখানেই মীম আক্তার দেখালেন তার শয়তানি বুদ্ধি। সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে তিনি নূরজাহানকে বুদ্ধি দিলেন ফাতিমার জামা পরে বাইরে বেরিয়ে যেতে। সমবয়সী নূরজাহান ফাতিমার জামা পরে মীম আক্তারের ফ্ল্যাটের সদর দরজা দিয়ে বেরিয়ে যান। আর এই সিসিটিভি ফুটেজটি তদন্তকারী কর্মকর্তাদের কাছে পুরো ঘটনাটি বদলে দেয়। সিসিটিভিতে দেখা যায় ফাতিমার পোশাক পরে কেউ একজন বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, আর এতেই তদন্তকারীরা ভাবে সুস্থ ফাতেমা পড়া শেষে যথারীতি বাসা থেকে চলে গিয়েছে।
সন্ধ্যা 7:30টার দিকে মিম আক্তার ফাতেমার মা রোকেয়া রহমানকে ফোন দিয়ে বলেন, আপনার মেয়ে অসুস্থ, দ্রুত আসুন। এই ফোন কলটির পরই মেয়ের বিপদের কথা শুনে রোকেয়া ছুটে গেলেন সেই ফ্ল্যাটে। আর আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকা মিম আক্তার তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর দুই বোন মিলে শ্বাসরোধ করে হত্যা করে রোকেয়াকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শেষ হয়ে যায় দুটো প্রাণ। খুনের পর ফাতিমার দেহ বাথরুমের ফলস ছাদের ভেতরে রাখা হয় এবং রোকেয়ার দেহ ঢুকিয়ে দেয়া হয় ঘরের বক্স খাটের ভেতরে। এরপর শুরু হয় এক অদ্ভুত অভিনয়। লাশ দুটো যখন ভেতরে পড়ছে তখন মিম আক্তার আর তার বোন ওই ফ্ল্যাটেই স্বাভাবিক জীবনযাপন করেছেন। রান্না হয়েছে, খাওয়া হয়েছে। এ যেন খুনের এক বিকৃত উদাহরণ। এই ঘটনায় বর্তমানে গ্রেফতার রয়েছেন মিম আক্তার এবং তার ছোট বোন নূরজাহান। মিম এখন জেলে, আর নূরজাহান নাবালিকা হওয়ায় তাকে পাঠানো হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রে। কেরানীগঞ্জের এই মর্মান্তিক ঘটনা শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। মাত্র 1.5 লাখ টাকার ঋণ, কিছু অপমান আর প্রতিশোধের আগুন, এই সামান্য কারণগুলোই দুটো প্রাণ কেড়ে নিয়েছে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো অপরাধীরা ছিল সেই মানুষ যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও একটি পরিবার তাদেরকে বিশ্বাস করেছিল নিঃসংকোচে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অন্ধবিশ্বাস কখনো কখনো বিপজ্জনক হতে পারে। সন্তানের নিরাপত্তা, তার যাতায়াত, তার পরিবেশ সবকিছু সম্পর্কে সচেতন থাকা আজকের সময়ে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে এটি আরেকটি বার্তা দেয়, অপরাধ যতই নিখুঁতভাবে লুকানোর চেষ্টা করা হোক না কেন, সত্য শেষ পর্যন্ত নিজেই তার পথ খুঁজে নেয়। প্রিয় দর্শক, এমন বাস্তব, রহস্যময় ও শিক্ষণীয় ঘটনা জানতে থাকুন আননোন ফ্যাক্ট বিডির সাথেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ঘটনা, অন্য কোনো রহস্য নিয়ে।